ওকে ডিয়ার স্টুডেন্টস, প্যাসেজ ন্যারেশনের ক্লাসে আবারও স্বাগতম। আজকে আমাদের 3 নম্বর ক্লাস। তো আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে আমাদের মূলত 4 ধরনের পরিবর্তন। হ্যাঁ, রিপোর্টিং ভার্বকে চেঞ্জ করতে হয়, পার্সনকে চেঞ্জ করতে হয়, টেন্সকে চেঞ্জ করতে হয়, আর হচ্ছে কিছু শব্দ সবসময় থাকে না যদিও, সেটাকে চেঞ্জ করতে হয়। তো আমরা গত ক্লাসে আমাদের পার্সন চেঞ্জ এবং টেন্স চেঞ্জ নিয়ে কথা বলেছি। আজকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস রিপোর্টিং ভার্ব, এটা পরিবর্তন সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে? আচ্ছা, তো রিপোর্টিং ভার্ব পরিবর্তনের নিয়মটা তোমরা একটু খেয়াল করো। রিপোর্টিং ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করি, এখানে দেখো এটা হচ্ছে সেন্টেন্সের ক্যাটাগরি রিপোর্টিং ভার্ব। এটা হবে। আর একটা ব্যাপার আছে যে ইনভার্টেড কমা উঠে দিয়ে আমরা কি বসাই, ইনভার্টেড কমা উঠে দিয়ে আমাদের বসাইতে হয় কি, সেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স এটা বর্ণনামূলক বা বিবৃতিমূলক। এখানে সেড টু থাকলে কি হয়ে যায়, সেটা টোল্ড হয়ে যায়। সব ক্ষেত্রে আমরা কি দেখি, রিপোর্টিং ভার্বটা আসলে সেড বা সেড টু এই কথাটাই থাকে সাধারণত, তাই না? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু থাকলে সেটা টোল্ড হয়ে যাবে, তবে টুটা না থাকলে কিন্তু স্যার টোল্ড হবে না। ঠিক আছে, মনে রেখো, সেডের পরে টু থাকলে টোল্ড হবে, আর যদি টু না থাকে তাহলে সেড সেডই থেকে যাবে। ওকে, আর এটাকে আমরা কানেক্ট করবো কি দিয়ে, দ্যাট দিয়ে। ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কি বসাবো, দ্যাট বসাবো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু হয়ে যাবে টোল্ড এবং কানেক্ট করব দ্যাট দিয়ে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য, তাহলে এটা দ্বারা প্রশ্ন করা হয়, আস্ক করা হয়, জিজ্ঞাসা করা হয়। এটা খুবই সিম্পল। এটা যদি স্টুডেন্টের কাছে কঠিন লাগে, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দিব যে আসলে এগুলো এমনিতেই মনে থাকে, জাস্ট অর্থের দিকে খেয়াল করলেই। তো প্রশ্নবোধক চিহ্ন যেহেতু প্রশ্নের বিষয়, তাহলে সেখানে আস্কড থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? যেহেতু প্রশ্ন করেছিল। আচ্ছা, তাহলে রিপোর্টিং ভার্বটা হয়ে যাবে আস্কড, আর কানেক্ট করবো দ্যাটের পরিবর্তে ইফ বসাবো অথবা ডব্লিউএস ওয়ার্ড বসাবো। ইফ বসাবো অথবা ডব্লিউএস ওয়ার্ড বসাবো। ইফের পরিবর্তে ওয়েদারও বসানো যায়, দরকার নেই, আমরা একটা দিয়ে যেহেতু কাজ চলে। তাহলে কোন ক্ষেত্রে ইফ বসাবো, কোন ক্ষেত্রে ডব্লিউএস ওয়ার্ড বসাবো? তোমাদেরকে আমি বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আলোচনা করেছিলাম, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ডব্লিউএস ওয়ার্ড সহ থাকে অথবা ডব্লিউএস ওয়ার্ড ছাড়া থাকে। তাহলে ইফ কোথায় বসাবো? খুবই সিম্পল, যেখানে ডব্লিউএস ওয়ার্ডটা থাকবে না সেখানে আমার কিছু একটা লাগবে, সেখানে আমার ইফ বসাইতে হবে। মনে থাকবে, ডব্লিউএস ওয়ার্ডটা যেখানে থাকবে না সেখানে ইফ বসাবো, আর যেখানে ডব্লিউএস ওয়ার্ড থাকবে সেখানে ডব্লিউএস ওয়ার্ডটা সেই কানেক্টিং কাজটা করে দিবে। ঠিক আছে? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট দ্বারা যুক্ত হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যুক্ত হবে। হোয়াট, ওয়েন, ওয়্যার, হোয়াই, হাউ, হুম, হু, এই শব্দগুলো দ্বারা যুক্ত হবে। যদি এই শব্দগুলো না থাকে তাহলে ইফ দ্বারা যুক্ত হবে। ঠিক আছে? এরপরে খেয়াল করো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশ দেওয়া, উপদেশ দেওয়া, অনুরোধ করা। ঠিক আছে? যেমন মাই ফাদার অর্ডার্ড মি টু রিড, আমার বাবা আদেশ দিয়েছিলেন পড়তে। অ্যাডভাইসড মি টু রিড অ্যাটেন্টিভলি, মাই ফাদার অ্যাডভাইসড মি টু রিড অ্যাটেন্টিভলি। হ্যাঁ, তারপরে হচ্ছে ধরো মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু গিভ হিম দ্য বুক। একটু খেয়াল করো, এই যে অর্ডার্ড মি টু ডু ইট, অ্যাডভাইসড মি টু ডু দ্যাট, রিকোয়েস্টেড মি টু ডু সামথিং, এটা এই কথাগুলো বললে এমনি কি চলে আসে না টু শব্দটা? অনেকের কাছে এটা কঠিন লাগে, কিন্তু খেয়াল করো, অর্ডার্ড মি টু ডু সামথিং, অ্যাডভাইসড মি টু ডু সামথিং, রিকোয়েস্টেড মি টু ডু সামথিং। তাহলে টুটা তো অটো চলে আসে, এটা আসলে মনে থাকবে না কেন? তোমরা এটা খেয়াল করো, খেয়াল করলে অবশ্যই এটা এমনি মনে থাকবে। তাহলে এখানে দেখো দ্যাট বসতেছে না, ইফ বা ডব্লিউএস ওয়ার্ডও বসতেছে না, এখানে টু বসবে এবং সেটা যথেষ্ট যুক্তি আছে, আমি বুঝিয়ে দিলাম। অর্ডার্ড মি টু ডু সামথিং, অ্যাডভাইসড মি টু ডু সামথিং, রিকোয়েস্টেড মি টু ডু সামথিং, আর এই কারণে এখানে টু আসে। ঠিক আছে? এরপর দেখো অপটেটিভ সেন্টেন্স হচ্ছে প্রার্থনামূলক। সেখানে প্রেইড অথবা উইশড। প্রেইড মানে প্রার্থনা করেছিল, উইশড মানে কি, কামনা করেছিল। তাহলে প্রেইড দ্যাট বা উইশড দ্যাট, এই ধরনের কথা আসবে। তারপরে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি আসবে, এক্সক্লেম মানে হচ্ছে চিৎকার করে বলা। এক্সক্লেমড উইথ জয়, আনন্দের বিষয় হলে এক্সক্লেমড উইথ জয়। আর হ্যাঁ, কষ্টের বিষয় হলে এক্সক্লেমড উইথ সরো, সরো মানে দুঃখ। আর এখানে কি আসবে, দ্যাট আসবে। কি আসবে, দ্যাট আসবে। আচ্ছা, এখানে খেয়াল করো, কোনো জায়গায় দ্যাট আসতেছে, কোনো জায়গায় টু আসতেছে, এক এক জায়গায় এক একটা মনে হচ্ছে, কিন্তু বিষয়টা এত কঠিন না। খেয়াল করো যে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই 3 ক্ষেত্রেই কিন্তু স্যার কি আসতেছে, দেখো দ্যাট আসতেছে। তার মানে মূলত দ্যাট আসে সব জায়গায়। তাহলে ব্যতিক্রম কোথায়? ব্যতিক্রম হচ্ছে যখন প্রশ্ন করতেছি। তাহলে প্রশ্নের ক্ষেত্রে আমরা বললাম যে 2টা ঘটনা ঘটে, একটা হচ্ছে ইফ বসবে, হ্যাঁ, ইনভার্টেড কমা উঠে গিয়ে, অথবা কি বসবে, ডব্লিউএস ওয়ার্ড বসবে।
এবং সেটার ভিতরে সহজ বুদ্ধি হচ্ছে কি, ডব্লিউএস ওয়ার্ডটা যেখানে থাকবে না সেখানে ইফ বসবে, আর যদি ডব্লিউএস ওয়ার্ড পাওয়া যায় তাহলে ইফ বসাইতে হবে না, ওইটাই বসবে, সিম্পল। আর এখানে টু কেন বসবে সেটা আমি ব্যাখ্যা করে দিলাম। আশা করি তোমাদের ইনশাল্লাহ মুখস্থ করতে হবে না, এমনিতেই মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আসো আমরা সরাসরি কিছু এক্সাম্পলে চলে যাই, কিছু সেন্টেন্স দেখি। আমরা 5 প্রকারের সেন্টেন্স পড়লাম, সেখান থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমি শুরুতে আলোচনা করছি। তাহলে এখন যে বাক্যগুলো দেখাবো সেগুলো হচ্ছে সব অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, সরাসরি নিয়মে চলে যাচ্ছি। তাহলে হি সেড টু করিম, নাম্বার 1, ইউ আর লাকি। সে করিমকে বলল তুমি কি ভাগ্যবান। তাহলে হি সেড টু করিম দ্যাট হি ওয়াজ লাকি। আচ্ছা, খেয়াল করো এখানে সেড টুর পরিবর্তে কি হবে। দেখো সেড টুর পরিবর্তে এখানে সেড টু লিখেছিলাম, কিন্তু আসলে এটা ভুল। কি লিখতে হবে আমরা জানি, সেড টু থাকলে টোল্ড হবে। আমি ইচ্ছে করে এটা কেটে দিয়ে আবার টোল্ড লিখলাম তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য ভালো করে। আচ্ছা, তাহলে হি সেড টু করিম ইউ আর লাকি, হি টোল্ড করিম দ্যাট হি ওয়াজ লাকি। তাহলে খেয়াল করে এখানে পরিবর্তনগুলো কীভাবে হলো, সেড টুর পরিবর্তে আমি টোল্ড বসালাম, নাম্বার 1 ঘটনা। তাহলে হি টোল্ড করিম। এবার দেখো ইনভার্টেড কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে এটা দ্যাট বসবে, এটাকে কানেক্ট করতে হবে, দুই অংশকে কানেক্ট করতে হবে। এবার আসে এখানে আছে ইউ। এখন ইউটাকে আমি কীভাবে পরিবর্তন করবো বলেছিলাম যে সেকেন্ড পার্সন, ইউ হচ্ছে কি সেকেন্ড পার্সন, তাহলে কি অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট, করিম হচ্ছে অবজেক্ট। তাহলে ইউটা যেহেতু সেকেন্ড পার্সন বলেছিলাম, সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস, তাহলে কি করিমকে ধরবে, তাহলে করিম অনুযায়ী সেটা চেঞ্জ হবে। তাহলে করিমের পরিবর্তে আমরা কি লিখতে পারি, হি। ঠিক আছে, এখানে যেহেতু দুইটা হি বসেছে সেজন্য করিমকে ক্লিয়ার করার জন্য ব্র্যাকেটে কে দিয়ে দিলাম। হ্যাঁ, করিমকে মিন করেছি। আচ্ছা, তাহলে দ্যাট, তাহলে ইউ হয়ে গেল হি, আর আছে এখানে, ঠিক আছে। তাহলে এম এ যা থাকলে আমরা জানি ওয়াজ ওয়ার। এখন ইউর সাথে আর আছে, আর হলে তো ওয়ার হওয়ার কথা, এখানে ওয়াজ কেন? কারণ হচ্ছে দেখো এখানে ইউ আছে সেজন্য আর, কিন্তু এখানে তো আবার আমার নিজের বাক্যে এখানে তো হি আছে, তাই না? এখানে কি ইউ আছে না, তাহলে হি এর সাথে কি ওয়ার বসে না স্যার, ওয়াজ বসে। সেজন্য ওয়াজ ওয়ারের কোনটা বসাবো আমি এই সাবজেক্টে আমি এখন যে সেন্টেন্সে আছি সেই সেন্টেন্সের যে সাবজেক্ট আছে সেটা দিয়ে খেয়াল করব। তাহলে হি ওয়াজ লাকি। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে হি সেড টু করিম ইউ আর লাকি, হি টোল্ড করিম দ্যাট হি ওয়াজ লাকি। ঠিক আছে, আশা করি আরও ক্লিয়ার হবে আস্তে আস্তে আলোচনা শুনতে শুনতে। একদমই ধৈর্য হারাবে না, মন দিয়ে শুনতে থাকো, শেষ পর্যন্ত শুনলে দেখবি অবশ্যই বুঝতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। এরপরে খেয়াল করো, হি সেড টু মি, সে আমাকে বলল আই হ্যাভ এনজয়েড, আমি উপভোগ করেছি। ঠিক আছে, তাহলে হ্যাভ থাকলে কি হয়, হ্যাড হয়, আমরা আগেই জানি। আচ্ছা, এবার দেখো সেড টু থাকলে কি হয়, টোল্ড হয়। তাহলে হি সেড টু মি হয়ে গেল হি টোল্ড মি। আবার কানেক্ট করার জন্য কি লাগে, দ্যাট লাগে, যেহেতু এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে হি টোল্ড মি দ্যাট, এখন আইটা কি হয়ে যাবে, চেঞ্জ হবে, পার্সন চেঞ্জ, সাবজেক্ট, এটা হচ্ছে কি তোমার ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কি কোথায় চলে যাবে, সাবজেক্টে চলে যাবে। তাহলে হি হয়ে যাবে। হ্যাঁ, হ্যাভটা কি হয়ে যাবে স্যার, হ্যাভ থাকলে হ্যাড হয়, তাহলে হি এর পরে হ্যাড বসলো, আর এনজয়েড থাকলো। তাহলে হি সেড টু মি আই হ্যাভ এনজয়েড, এটা হয়ে যাবে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড এনজয়েড। ওকে, এরপরটা খেয়াল করো, এরপরটা হচ্ছে 3 নম্বর, লোপা সেড আই ক্যান ফিনিশ ইট। লোপা বলল আমি এটা শেষ করতে পারি। ওকে, তাহলে লোপা সেড, এখানে সেডের পরে টু নাই, বলেছিলাম সেডের পরে টু থাকলে টোল্ড হবে। ঠিক আছে, এখানে তো টু নাই, কাজে সেডই থেকে যাবে। তাহলে লোপা সেড আই ক্যান ফিনিশ ইট, লোপা সেড লিখলাম, ঠিক আছে। তারপরে যে কমা ইনভার্টেড কমা উঠে কি দ্যাট বসবে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে কি, এবার আইকে পরিবর্তন করো সাবজেক্ট অনুসারে, তাহলে সাবজেক্টকে লোপা, তাহলে লোপার প্রোনাউন কি শি, তাহলে কি হয়ে যাবে আয়ের পরিবর্তে শি। তারপর ক্যান হয়ে যাবে কি স্যার, কুড। আই হয়ে গেল শি, ক্যান হয়ে গেল কুড, আর কুডের পরে কি মেইন ভার্বটা ঠিকই থাকবে। তাহলে আই ক্যান ফিনিশ ইট হয়ে গেল শি কুড ফিনিশ ইট। তো লোপা সেড দ্যাট শি কুড ফিনিশ ইট। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এরপরে 4 নম্বর খেয়াল করো, রিতা সেড টু হিম, রিতা তাকে বলল আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। তাহলে সেড টু থাকলে টোল্ড হবে, লিখলাম। তাহলে রিতা টোল্ড হিম, তারপরে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, তাহলে রিতা টোল্ড হিম দ্যাট, আই হয়ে যাবে কি ফার্স্ট পার্সন, তাহলে সাবজেক্ট রিতা হয়ে যাবে কি শি, তাহলে শি ওয়েন্ট, ভি টু থাকলে হ্যাড প্লাস V3, তাহলে ওয়েন্ট হয়ে যাবে গন, তার আগে আসবে হ্যাড, তাহলে ওয়েন্ট হয়ে যাবে হ্যাড গন, ওয়েন্ট হয়ে যাবে হ্যাড গন, তাহলে শি হ্যাড গন দেয়ারই হবে। ঠিক আছে,
তাহলে রিতা সেড টু হিম আই ওয়েন্ট দেয়ার, রিতা টোল্ড হিম দ্যাট শি হ্যাড গন দেয়ার। ওকে, 5 নাম্বার খেয়াল করো, রনি সেড টু মি, রনি আমাকে বললো আই ওয়াজ থিঙ্কিং, আমি ভাবছিলাম। তাহলে ওয়াজ হয়ে কি, ওয়াজ কি হয়ে যাবে, ওয়াজ এর থাকলে হ্যাড বিন হয়, মনে আছে নিশ্চয়ই। তাহলে রনি সেড টু মি আই ওয়াজ থিঙ্কিং, তাহলে রনি সেড টু কি হয়ে যাবে, টোল্ড মি, ঠিক আছে। রনি টোল্ড মি, তারপরে কি কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, তাহলে রনি টোল্ড মি দ্যাট আই কি ফার্স্ট পার্সন হলে কি, এই যে সাবজেক্ট রনি হচ্ছে ছেলে, হয়ে গেল হি। তাহলে রনি টোল্ড মি দ্যাট হি ওয়াজ এর থাকলে কি হ্যাড বিন, এই যে হ্যাড বিন, এখানে কি পার্সন দেখার কিন্তু দরকার নেই, সবার ক্ষেত্রে হ্যাড বিন হয়। হ্যাঁ, তাহলে ওয়াজ এর থাকলে চোখ বন্ধ করে হ্যাড বিন। তাহলে আই ওয়াজ থিঙ্কিং, তাহলে আই হয়ে গেল হি, ওয়াজ হয়ে গেল হ্যাড বিন, আর থিঙ্কিং তো থিঙ্কিংয়ে থাকবে। তাহলে রনি সেড টু মি আই ওয়াজ থিঙ্কিং, রনি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন থিঙ্কিং। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পলে। ঠিক আছে, এখানে তোমরা খেয়াল করো, ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো হচ্ছে, দেখো আমরা বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কি, দুইটা বিষয় খেয়াল করবে। একটা হচ্ছে আস্কড কেন, কারণ ইন্টারোগেটিভ মানে হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন থাকে, এটা জিজ্ঞেস করা হয়, আস্কড। ঠিক আছে, আর প্রশ্ন দুই রকমের, একটা হচ্ছে কি ডব্লিউএস কোয়েশ্চেন দ্বারা প্রশ্ন, আর একটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন ছাড়া প্রশ্ন। ডব্লিউএস কোয়েশ্চেন ছাড়া হলে দ্যাটের জায়গায় ইফ, আর ডব্লিউএস ওয়ার্ড কোয়েশ্চেন যদি থাকে তাহলে ডব্লিউএস ওয়ার্ডটাই বসে যাবে, আলাদা কিছু বসাতে হবে না। ঠিক আছে, তাহলে আস্কড বসবে, এটা হচ্ছে মূল বিষয়, আর হচ্ছে কি ইফ বসবে, আর যদি ডব্লিউএস ওয়ার্ড পাই ডব্লিউএস ওয়ার্ডটা বসবে, একদম কাহিনী শেষ। দেখো তাহলে, টিনা সেড টু হার সিস্টার উইল ইউ গো টু মার্কেট, তুমি কি মার্কেটে যাবে। আচ্ছা, এখানে কি স্যার কোনো ডব্লিউএস ওয়ার্ড আছে, না, ডব্লিউএস কোয়েশ্চেন না, তাহলে এখানে আমরা কি বসাবো, ইফ বসাবো। ঠিক আছে, ওকে, তাহলে এটা যেহেতু প্রশ্ন, এই যে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে এটা কি হবে, আস্কড হবে। তাহলে সেড টুর পরিবর্তে কি হবে, আস্কড। তাহলে টিনা আস্কড হার সিস্টার ইফ, কমা ইনভার্টেড কমা, আগে দ্যাট বসাতাম অ্যাসার্টিভ সেন্টেন্সে, এখন কি বসাবো, ইফ বসাবো। তাহলে ইফ, এখানে খেয়াল করো, একটা বিষয় খেয়াল করতে হবে, যে যদি এটা প্রশ্নের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা আগে চলে আসে, তাই না, মেইন ভার্বটা পরে যায়। কিন্তু আমরা যখন ইনডিরেক্ট ন্যারেশনটা করব, ইনডিরেক্ট স্পিচে কি হয় স্যার, সবসময় এটা কি অ্যাসার্টিভ ফর্মে চলে আসে, ওই প্রশ্নটা প্রশ্নের স্টাইলে থাকে না, আগে সাবজেক্ট পরে ভার্ব, অ্যাসার্টিভ স্টাইলে চলে আসে। অ্যাসার্টিভ স্টাইল মানে কি স্যার, আগে সাবজেক্ট পরে ভার্ব, সব ক্ষেত্রেই কিন্তু এটা হয়, যে ধরনের সেন্টেন্সই হোক সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। এবং শেষে দেখো প্রশ্নবোধক চিহ্নটাও থাকবে না, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে তো প্রশ্নবোধক চিহ্ন থাকে না। ওকে, তাহলে দেখো উইল ইউ গো টু মার্কেট, এখানে তুমি এইভাবে ধরে নাও যে ইউ উইল গো টু মার্কেট। তাহলে যেহেতু আমি আগে সাবজেক্টের বিষয়, তাহলে আমি আগে অক্সিলারি ভার্ব না দেখি, ইউটা কি হবে স্যার, সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন কি অবজেক্ট অনুযায়ী হয় না, অবজেক্ট অনুযায়ী হয়। তাহলে ইউ হয়ে গেল হার সিস্টারকে আমি কি বলবো, শি বলবো, হার সিস্টারকে শি বলবো। এরপরে তাহলে সাবজেক্ট চলে আসলো, তারপরে ভার্ব, বলেছিলাম যে আগে সাবজেক্ট পরে কি ভার্ব। এখন ভার্ব হচ্ছে কি উইল গো, তাহলে উইল গো কি হয়ে যাবে, উড গো, আমরা সবাই জানি শেল উইল থাকলে উড হয়। তাহলে ইউ হয়ে গেল শি, আর উইল গো হয়ে গেল উড গো, আর টু মার্কেট যা আছে তাই, প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, ফুল স্টপ হয়ে যাবে। ওকে, তাহলে টিনা সেড টু হার সিস্টার উইল ইউ গো টু মার্কেট, টিনা আস্কড হার সিস্টার ইফ শি উড গো টু মার্কেট। হ্যাঁ, এই ইফ মানে কি জানো তোমরা, এই ইফের বাংলা হচ্ছে কি না, মানে যাবে কি না, আসবে কি না, বলবে, যদিও তোমরা জানো যে ইফ মানে যদি, কিন্তু এখানে ইফের অর্থ হচ্ছে কি না। তাহলে টিনা তার বোনকে জিজ্ঞাসা করলো সে কি মার্কেটে যাবে কি না। ঠিক আছে, এরপর খেয়াল করো, মীরা সেড টু হিম, মীরা তাকে বললো হ্যাভ ইউ স্টোলেন মাই বুক, তুমি কি আমার বই চুরি করেছো। ঠিক আছে, তাহলে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে আস্কড হবে, মীরা আস্কড হিম, সেড টুর পরে কি হলো, আস্কড, মীরা আস্কড হিম। আবারও যেহেতু এখানে কি এটা প্রশ্ন, কিন্তু ডব্লিউএস ওয়ার্ড নাই, তাহলে ডব্লিউএস ওয়ার্ড বসবে না, কি বসবে, ইফ বসবে। ইফ মানে কি না, তাহলে ইফ বসালাম দ্যাটের পরিবর্তে ইফ। তারপরে দেখো আমি বলেছিলাম যে যদি এটা প্রশ্ন, কিন্তু আমি কি করবো, অ্যাসার্টিভ করে ফেলতে হবে, এটাকে সব ক্ষেত্রে কি ইনডিরেক্ট করার সময় অ্যাসার্টিভ করে ফেলতে হবে। তাহলে আগে সাবজেক্টের চিন্তা, তারপর হচ্ছে কি, আগে সাবজেক্টের চিন্তা, তারপর হচ্ছে ভার্বের চিন্তা। তাহলে ইউটা কি সেকেন্ড পার্সন, কি অনুযায়ী যাবে, অবজেক্ট, এই যে এখানে অবজেক্ট কি হিম, অবজেক্ট কি হিম। তাহলে যেহেতু সাবজেক্ট ফর্ম, তাহলে হিমের সাবজেক্ট কি হি। ঠিক আছে, তাহলে ইউটা হয়ে গেল হি। এবার আসে হ্যাভ স্টোলেন, তাহলে হ্যাভ থাকলে কি হয়,
হ্যাড হয়, তাহলে হ্যাভ স্টোলেন হয়ে গেল হ্যাড স্টোলেন। তাহলে এরপরে দেখো মাই বুক, এখানে মাই কি স্যার? ফার্স্ট পার্সন না? ফার্স্ট পার্সনের কি সাবজেক্টের দিকে তাকাতে হবে, তাহলে মীরা। তাহলে মীরা কি একটা মেয়ে, তাহলে মীরার ক্ষেত্রে মাইটা কি হয়ে যাবে? হার। একটা মেয়ের ক্ষেত্রে আমরা হিজ বলি না, কি বলি? হার। তাহলে মাই বুক হয়ে গেল হার বুক, ঠিক আছে। তাহলে মীরা সেড টু হিম, হ্যাভ ইউ স্টোলেন মাই বুক? মীরা তাকে বলেছিল, তুমি কি আমার বই চুরি করেছো? এটাকে কি বলা যায়? মীরা আস্কড হিম, মীরা তাকে জিজ্ঞেস করেছিল ইফ হি হ্যাড স্টোলেন হার বুক, যে সে তার বই চুরি করেছিল কি না। ইফ মানে কি? কি না। আচ্ছা, এবার দেখো ডব্লিউএস ওয়ার্ড থাকলে কি হয়, তখন আর ইফ বসবে না, ডব্লিউএস ওয়ার্ডটাই বসে যাবে। যেমন ওয়্যার, হু, তারপরে এখানে আরেকটা আছে হাউ লং। হাউ লং কিন্তু একটা ডব্লিউএস ওয়ার্ড, মানে ডাবল ওয়ার্ড আর কি। এখানে শুধু হাউ থাকতে পারে, হাউ লং থাকতে পারে, হাউ মাছ থাকতে পারে, হাউ ফার থাকতে পারে। অনেক সময় ডব্লিউএস ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ড যুক্ত হয়, আমি ইচ্ছে করে এটা দিয়েছি তোমাদের ক্লিয়ার করার জন্য। ওকে, তাহলে খেয়াল করো 3 নম্বর, রনি সেড টু মি, রনি আমাকে বললো ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, তুমি কোথায় থাকো, ঠিক আছে। তাহলে এখানে ওয়্যার বসে যাবে, বুঝতে পারছি। তাহলে যেহেতু এটা প্রশ্ন, তাহলে রনি সেড টু মি আস্কড, রনি আস্কড মি, কি বলেছিলাম? ইফ বসবে না, দ্যাট তো বসবেই না। তাহলে এখানে ইফ নাকি ডব্লিউএস ওয়ার্ড? এখানে ডব্লিউএস ওয়ার্ড আছে যেহেতু সেটাই বসবে, তাহলে ওয়্যার। আর ওয়্যারের পর আমরা কি করব? আবার আগের নিয়ম, যে ডব্লিউএস ওয়ার্ডটা বসানোর পরে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। এখানে সাবজেক্ট কি স্যার? ইউ। তাহলে ইউটা কি অনুযায়ী পরিবর্তিত হবে? অবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস মানে অবজেক্ট। তাহলে মিটা হয়ে যাবে কি স্যার? সাবজেক্ট ফর্ম আই, কারণ এখানে সাবজেক্ট ফর্ম আছে। আমি এটা দেখে খেয়াল করব, কনভার্ট করব, কিন্তু এখানে যেহেতু সাবজেক্ট ফর্ম আর সাবজেক্ট ফর্মে বসাইতে হবে। তাহলে আগে সাবজেক্ট বসালাম, ইউটা হয়ে গেল মি অনুসারে আই হয়ে গেল। আর এখানে ভার্বটা কি? লিভ। হ্যাঁ, এটা প্রেজেন্ট, এটা কি? V1, তাই না? ডু আছে, আমরা জানি যে ডু দ্বারা প্রশ্ন করলে, ডু বা ডাজ দ্বারা প্রশ্ন করলে সেটা প্রেজেন্ট টেন্স হয়। তাহলে এখানে অক্সিলারি ভার্ব লাগবে না। দেখো লিভটা কি হয়ে যাবে? V1 আছে, V2 লিভড। হ্যাঁ, V1 আছে কীভাবে বুঝলাম? এই যে ডু দেখে, ডু বা ডাজ দেখে বুঝবো এটা V1 এ আছে। যদি এখানে ডিড থাকতো তাহলে এটা V2 চিন্তা করতে হতো, ঠিক আছে। তাহলে অক্সিলারি ভার্বটা লাগছে না, মেইন ভার্বটা কি হয়ে যাচ্ছে? এটাকে দেখে বুঝলাম এটা V1। হ্যাঁ, তাহলে V1টা কি হয়ে যাবে? V2। তাহলে লিভড, ঠিক আছে। তাহলে রনি আস্কড মি ওয়্যার আই লিভড, রনি আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কোথায় থাকতাম। ওকে, আচ্ছা, রুনা সেড টু মি, রুনা আমাকে বলল হু আর ইউ, হু আর ইউ, তুমি কে, ঠিক আছে, বলেন এরকম করে। আচ্ছা, তাহলে রুনা আমাকে বলল তুমি কে, তাহলে এখানে দেখো হুটা হচ্ছে কি আমার ডব্লিউএস ওয়ার্ড, সেটা বসে যাবে। তাহলে ইফ এখানে বসবে না। তাহলে রুনা, যেহেতু এটা প্রশ্ন, তাহলে সেড টু আস্কড, রুনা আস্কড মি হু, বসালাম কমা ইনভার্টেড কমার পরে হু। এরপরে আগে বলেছে যে ডব্লিউএস ওয়ার্ডের পরে কি? ডব্লিউএস ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট পরে ভার্ব, ডব্লিউএস ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট পরে ভার্ব, ঠিক আছে। তাহলে সাবজেক্টে চলে আসো ইউ, ইউ কি অনুযায়ী চেঞ্জ হবে স্যার? অবজেক্ট অনুযায়ী। তাহলে অবজেক্ট কি? মি, তার মানে কি ফার্স্ট পার্সন, তাহলে এটার সাবজেক্ট ফর্ম কি? আই। তাহলে হু মি অনুসারে এটা হয়ে গেল কি? ইউটা আই হয়ে গেল, ঠিক আছে। আর এমিজার থাকতে কি হয় স্যার? ওয়াজার। এখানে আর আছে, আয়ের সাথে কি ওয়ার বসবে? না, আয়ের সাথে ওয়াজ বসে। অনেকে ভাবতে পারে আর আছে তাহলে ওয়ার বসাবো, কিন্তু স্যার এখানে তো ইউ ছিল, আমার এখানে তো আই, আমি যেই সাবজেক্ট ব্যবহার করেছি সেই অনুযায়ী আমার ভার্ব বসাতে হবে, তার এখানে ওয়ার বসবে না, ওয়াজ বসবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো 5 নম্বরে খেয়াল করো, আই সেড টু লোপা, আমি লোপাকে বলেছিলাম হাউ লং উইল ইউ ওয়েট, তুমি কতক্ষণ অপেক্ষা করবে। হাউ লং মানে হচ্ছে কতক্ষণ। এখানে এই হাউ লংটাই কিন্তু আমরা ডব্লিউএস ওয়ার্ড, আবার লংটাকে আলাদা করে দিও না। হ্যাঁ, হাউ লং, হাউ ফার, হাউ মাচ, হ্যাঁ, এগুলো হচ্ছে কি ডব্লিউএস ওয়ার্ডেরই অংশ। দুইটা শব্দ মিলে একটা ওয়ার্ড হচ্ছে আর কি, এখানে দুইটা শব্দ মিলে একটা এক্সপ্রেশন। ওকে, সো যেহেতু একটা প্রশ্ন, তাহলে সেড টু হয়ে যাবে আস্কড, আই আস্কড লোপা, আমি লোপাকে জিজ্ঞাসা করেছিলাম। তারপরে কি? ডব্লিউএস ওয়ার্ডটা কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ডব্লিউএস ওয়ার্ড, এখানে ডব্লিউএস ওয়ার্ড হচ্ছে হাউ লং, তাহলে হাউ লং, তারপরে দেখো আগে সাবজেক্ট পরে ভার্ব, তাই না। তাহলে সাবজেক্ট কি? ইউ। তাহলে ইউ হয়ে গেলে কি স্যার? ইউ হলে অবজেক্ট অনুযায়ী সেকেন্ড পার্সন, অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে লোপার পরিবর্তন আমরা কি লিখবো? শি, হাউ লং শি। আর এবার ভার্বের দিকে তাকাও, উইল ওয়েট, উইল ওয়েট কি হয়ে যাবে? আমরা জানি শেল আর উইল থাকলে উড হয়, তাহলে উড ওয়েট, ঠিক আছে। যে উইলটা হয়ে গেল উড, আর ওয়েট তো ওয়েটই থাকবে। তাহলে আই সেড টু লোপা হাউ লং উইল ইউ ওয়েট, এটা কি হয়ে যাবে? আই আস্কড লোপা হাউ লং শি উড ওয়েট, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।